কোথাও ধে দেখ রে কে বলছে, ওই যে পূরব গগন মূলে সোনার বরণ পাল্টি তুলে আসছে তোরি বেয়ে। দেখ রে কে বলছে, ওই যে আধার তটে আনন্দ গান রটে, অনেক দিনের অভিসারে অগম গহন জীবন পারে পৌঁছিল তোর নেই। দেখ রে কে বলছে, ওই যে রে তোর তরি আলোয় গেল ভরি, চরণে তার বরণ ডালা কোন কাননের বহে মালা গন্ধে গগন ছেয়ে। দেখ রে কে বলছে। সৌমিত্র বসু শুরু করছে তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে মঙ্গলবার 27 বৈশাখ 1428, ইংরেজির 11 মে 2021, তিথি চৈত্র কৃষ্ণপক্ষ অমাবস্যা, নক্ষত্র ভরণী, সূর্যোদয়ের সময় ভোর 5:02 হয়ে 15 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:03 হয়ে 41 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ নরগণ, রাত্রি 11:31 গতে দেবারিগণ। গৌর পার্ষদ পণ্ডিত গদাধর গোস্বামীর জন্মতিথি আজকে। শ্রী যোগেশ্বরী মাতা মহাদেবীর জন্মতিথি আজকের দিনে। আজ 11 মে 1857 দিল্লিতে সিপাহী বিদ্রোহ শুরু হয় এবং আপনারা জানেন ক্রমশ তা ছড়িয়ে পড়ে। 1915 খ্রিস্টাব্দে বিপ্লববাদী আমির চাঁদ বালমুকুন্দ, অবোধ ও বসন্তের ফাঁসি হয় পাঞ্জাবের আম্বালা জেলে। 1885 খ্রিস্টাব্দে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় দেহত্যাগ করেন। 1909 খ্রিস্টাব্দে রসায়ন ও পদার্থবিদ ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকে যোগাযোগ করা, অর্থাৎ ফেসবুকের যে ঠিকানা সেটা হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। ফেসবুকে যোগাযোগ বলছিলাম এই কারণে যে প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আমি আপনাদের সৌমিত্র বসু ফেসবুকে আপনাদের মুখোমুখি হই লাইভে। আপনারা তো কথা বলতে পারেন না, কথা বলবার উপায় নেই, কিন্তু লিখিতভাবে চিঠি পোস্ট করেন, আমি তার উত্তর দিই। তার বাইরে কথামৃত পড়া হয়, আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে বলা হয়, এই নিয়ে একটা জমজমাট আড্ডা হয়। অন্তত আধ ঘন্টার একটা আড্ডা হয়েই থাকে। তাহলে এখন একটু গান শুনে নেওয়া যাক। গানের পরে আজকের একটা বিশেষ দিন, সেই দিনটার কথা বলবো আপনাদের এবং বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। আজকের বিশেষ দিনটা ভেবে দেখবেন, আপনি, আমি, আমরা সবাই কিন্তু সব সময় একটা সরু সুতোর ওপর দিয়ে হাঁটছি, যাকে ইংরেজিতে বলে ইগো, বাংলায় বলতে পারি অহং। এই অহংয়ের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। খারাপ দিকটার কথা তো সবাই জানি, নিজেকে মস্ত তালেবর ভাবা, দুনিয়াকে সরা জ্ঞান করা, ইত্যাদি ইত্যাদি, মানে যাকে বলে অহংকার। আর এর উল্টো দিকে ভাবুন তো, নিজের সম্পর্কে যদি কোনো বিশ্বাস না থাকে, নিজের প্রতি যদি কোনো সম্মানবোধ না থাকে, তাহলেও তো আপনি কিচ্ছু করতে পারবেন না। আজকের দিনটা হলো এই অহংকে চেনার দিন, ওয়ার্ল্ড ইগো অ্যাওয়ারনেস ডে। আমি জানি না এর নাম কি দেওয়া যায়, বিশ্ব অহং দিবস। আজকে সেই দিন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকে তো পুরাণ চিরন্তনে এর আগের দিনে গল্পটা শেষ করেছি, সেই গল্পের সূত্র ধরে 2-4টে কথা আপনাদের বলবার ইচ্ছে আছে আমার। তারপরে চলে যাব নতুন গল্পে এবং
নতুন গল্পের পরে প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে ওই স্বামী বিবেকানন্দের কথা বলছি, মাদাম কালভের বর্ণনায় স্বামীজির বিদ্যাবত্তার যে পরিচয় পেয়েছি, তার ভাবনার যে পরিচয় পেয়েছি, সেইগুলো আপনাদের একটু বলবার চেষ্টা করব। স্বামীজির অসম্ভব ভালো কথা বলবার ক্ষমতা, তাই নিয়ে দুটো চারটে কথা বলবো। খুব চমৎকার একটা অভিজ্ঞতার কথা বলবো, কালভের অভিজ্ঞতা। আপনি বলতে পারেন স্বামীজির অভিজ্ঞতাও বটে। খুব চমৎকার একটা ঘটনার কথা বলবো আজকে। তারপর হে মহাজীবন। হে মহাজীবনে এর আগের দিন একজনের কথা বলেছিলাম, আমার দেশের মানুষ, তো নোবেল পুরস্কার পেয়েছেন। তার নাম আপনাদের অনেকের জানা থাকার কথা, অনেকে হয়তো খেয়াল করতে পারছেন না, তো তার নামটা বলবো। এবং তারপরে একজন সাধকের কথা বলবো, সেই সাধকের নাম আপনারা সকলেই জানেন। তাকে নিয়ে অনুষ্ঠান করবার জন্য এর আগে বহুবার অনুরোধ এসেছে, সে অনুরোধ নানান কারণে রক্ষা করা হয়নি। আজকে হে মহাজীবনে তার কথা বলবো। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর। এখন 25শে বৈশাখ উপলক্ষে অনেকে 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 আমার রবীন্দ্রনাথ নিয়ে লিখেছেন। ভারী চমৎকার চমৎকার সব লেখা, খুব ভালো লেখা। আমি তো বাছাই করে কোনটা ভালো কোনটা খারাপ করতে গিয়ে হাল ছেড়ে দিলাম, দিয়ে আমি ঠিক করলাম যে সবকটা লেখাই পড়ব, তাতে বেশ অনেকদিন চলে যেতে পারে। কিন্তু এখন তো রবীন্দ্র পক্ষই চলছে সেই অর্থে, অর্থাৎ আমার রবীন্দ্রনাথ নিয়ে এই যে সমস্ত লেখাগুলো আপনাদের শুনতে খুব ভালো লাগবে, সেই সব লেখা দুটো চিঠি আমি পড়ে শোনাবো আপনাদের। তারপরে বাইরে দূরে। বাইরে দূরে থেকে নতুন, মানে বাইরে দূরেতে নতুন পর্ব, সেটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে ফিরে এলাম। ফিরে এসে কাছাকাছি কোনো একটা জায়গায় ঘুরে আসব, দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন গান শুনবো, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করব পুরাণ চিরন্তন। সঙ্গে থাকুন। নাম্বার 3, পুরাণ চিরন্তন শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান পুরাণ চিরন্তন। শুরু করছি আমি আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি শেষ থেকে, মানে পুরাণ চিরন্তনের গল্প আগের দিনই শেষ হয়ে গেছে। সেই যে মালি, দুর্বৃত্ত, নেশাবাজ আর তার স্ত্রী সেই কোকিলিনী, তারা দুজনে মিলে তো বিষ্ণু লোকে চলে গেল। তা এত পাপ করবার পর বিষ্ণু লোকে কেন? ওই যে হরির মন্দিরের সামনে ধ্বজা তুলে নেচেছিল, তাতেই তাদের সব পাপ মুছে গিয়ে পুণ্য এতটাই জমা হলো যে আর নরকে যেতে হলো না। পরে তারাই আবার রাজা সুমতি আর তার রানী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। কে গল্পটা কেমন লাগলো? এই গল্পটার মধ্যে একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করবার আছে, সেটা হচ্ছে এইরকম বিশ্বাস থেকে এই গল্পটা তৈরি করা। সেটা তুমি যত পাপই করো না কেন, যদি জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক, হরির কিংবা কোন দেবতার বন্দনা করো, তাহলে তোমার স্বর্গবাস হবেই, তোমাকে নরকে যেতে হবে না। এমন গল্প ভারতীয় পুরাণে প্রচুর আছে, আপনারা অনেকেই জানেন সেই সমস্ত গল্প। আচ্ছা ধরুন আমি যদি বলি চৈতন্যদেব, তিনি কি বলছেন? হরের নাম হরের নাম হরের নাম হে কেবলম। শুধু হরির নামটুকু করো, তাহলে কিচ্ছু করতে হবে না, তুমি তরে যাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন গিরিশচন্দ্রকে? তুই 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 যা করিস করিস, সারাদিন ধরে যা ইচ্ছে কর, একটিবার শুধু মাকে ডাক। তো গিরিশ বলছে না 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 না, আমি পারবো না, আমি পারবো না, ও মাতাল হয়ে কোথায় না কোথায় পড়ে থাকি, ও রোজ ডাকতে পারবো এরকম কথা আমি তোমায় দিতে পারবো না। ঠাকুর কি বললেন? বললেন বেশ, তাহলে তুই আমাকে বকলমা দে, মানে পাওয়ার অফ অ্যাটর্নি দে, আমি তোর হয়ে মাকে ডেকে দেব। এর মানে কি? মানুষ আর ঈশ্বরের করুণা পাবার জন্য কঠোর তপস্যা করতে পারবে না, সেই যুগ চলে গেছে, সেই সময় চলে গেছে। এখন শুধু নামটুকু করা, মায়ের প্রতি একটু মনোযোগ করা, ব্যাস, তাহলেই হবে। যেমন তেমন করে যদি কেউ নামটা করে, তাহলেই সে চলে যেতে পারবে পবিত্র লোকে, আগে সে যত পাপই করুক না কেন। এই যে দৃষ্টিভঙ্গি, এটা ধর্মকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলে না?
সেই কথাই বলতে বসেছিলাম আপনাকে। তো আর নতুন গল্প শোনাই, একজন অহংকারী রাজার গল্প। না, রাজা কিন্তু শুরুতে মোটেই অহংকারী ছিলেন না, বরং খুব যাকে বলে প্রজাবৎসল রাজা ছিলেন। তো তার রাজ্য দিকে দিগন্তরে ছড়িয়ে পড়তে লাগলো। সপ্ত দ্বীপ আর দ্বীপের প্রত্যেকটি দ্বীপে তিনি অশ্বমেধ যজ্ঞ করলেন। কোথাও কোনো অনাহার নেই, কোথাও কোনো অন্যায় নেই। এক কথায় মানুষ খুব সুখে আছে, শান্তিতে আছে। মুশকিলটা হচ্ছে এই যে সবাই খুব ভালো আছে, এই যে শশাগরা ধরিত্রীকে আমি অধিকার করে নিয়েছি, এই পথ ধরেই রাজার মনে অহংকারের জন্ম হয়। তো রাজা খুব অহংকারী হয়ে উঠলেন। ভোগবিলাস বেড়ে যেতে লাগলো এবং সেই ভোগবিলাসের টাকা তোলবার জন্য প্রজাদের ওপর কর বসানো হতে লাগলো। প্রজারা কোথা থেকে কর দেবে? মানে সুখের রাজ্য ছারখার হয়ে যেতে আরম্ভ করল। গল্প আরম্ভ হলো, কিন্তু সে গল্প আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন চলে যাব প্রণমী তোমারে এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথায়। প্রণমী তোমারে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ। এর আগে একদিন বলেছিলাম না, ওই যে সেই ছোট্ট কঙ্গেরিয়ার মেশো আর মাসি স্বামী বিবেকানন্দকে চ্যালেঞ্জ করতে গিয়ে বোকা বনেছিলেন। হিন্দু, খ্রিস্টান, ইসলাম সমস্ত শাস্ত্র সম্পর্কে স্বামীজির যা জ্ঞান, তার ধারে কাছে এমনকি পণ্ডিতদের পক্ষে যাওয়া সম্ভব নয়, বুঝতে পেরেছিলেন তারা। বারুইপুর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনে হয়েছে যে স্বামীজি নবরত্ন সভার রত্ন হবার যোগ্য। আর সত্যি তাই। তবে কি জানেন, মাদাম কালভের বর্ণনায় স্বামীজির বিদ্যার যে পরিচয় গতদিন দিয়েছি আপনাদের, তা তো আগে বলা সবকিছুকে ছাড়িয়ে গেছে। গ্রিসের মন্দির দেখতে দেখতে স্বামীজি বলে যাচ্ছেন কেমন করে এখানে পুজোর সময় শোভাযাত্রা হতো, কেমন করে কোন সুরে প্রার্থনা মন্ত্র গাওয়া হতো, সমস্তটা তিনি জানেন। ভাবুন। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এই নিয়ে আরো কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবে একটু গানের পর। প্রণমী তোমারে, যেটা বলছিলাম যে স্বামীজি সমস্তটা জানেন, মানে এত জ্ঞান, এত বিদ্যা, অদ্ভুত। কিন্তু একটা মুশকিল ছিল তাকে নিয়ে। স্বামীজি যখন এইসব কথা বলতেন, তার ভাবনার কথা, সেটা ধর্ম নিয়ে হতে পারে, ইতিহাস নিয়ে হতে পারে, দর্শন নিয়ে, বিজ্ঞান নিয়ে, মানে যা কিছু নিয়ে হোক, যখন বলতে শুরু করতেন তখন তার আর সময়ের কোনো জ্ঞান থাকতো না। কিন্তু তার চেয়ে বড় বিপদ, তার সামনে বসে যারা তার কথা শুনছেন তাদেরও সময়ের কোনো জ্ঞান থাকতো না। মাদাম কালভে বলছেন যে এমন বহুবার হয়েছে, ওরা সবাই মিলে রেল স্টেশনে বসে আছেন, অমুক সময় ট্রেন আসবে, তাতে উঠে অমুক জায়গায় যেতে হবে। হ্যাঁ, যেরকম হয় আর কি। স্বামীজি কথা বলছেন, এ কথা সে কথা, কোন একটা বিষয়ে আলোচনা করছেন, ব্যাস এর মধ্যে কত ট্রেন এলো, কত ট্রেন গেল, যে ট্রেনে তাদের যাবার কথা ছিল সে কখন চলে গেল। তো খুব বিপদেই পড়তে হতো এতগুলো মানুষ মিলে। কিন্তু ওই কি ভাবতেন ওরা এটাকে ভারতীয় সাধুর সম্মোহন? সম্মোহন না। ভেতর থেকে যদি কোনো কথা বেরিয়ে আসে, শোনবার মতন কথা, তাহলে এরকমটা হতে পারে। যাই হোক, গ্রিস তো দেখা হলো, এইবার কায়রোর পথ দিয়ে হেঁটে যাচ্ছেন সবাই মিলে। রাস্তা তো চেনেন না, কায়রোর রাস্তা কি করে চিনবেন? ইচ্ছে মতো ঘুরছেন। সঙ্গে ওই যে সব ভুলিয়ে দেওয়া স্বামীজির কথা। তা পথ চলতে চলতে হঠাৎ খেয়াল হলো রাস্তাটা কিরম একটা নোংরা না, দুর্গন্ধ আসছে কোত্থেকে। এইবারে এরা চারদিকে তাকিয়ে চমকে উঠলেন। এ কি, এ কোথায় এসে পড়েছেন সবাই মিলে? এতে একটা সস্তার গণিকা পল্লী। মেয়েরা সব কম পোশাক পরে এদিক ওদিক ঘুরছে, তাদের দিকে তাকিয়ে নানান রকম ইঙ্গিত করছে। স্বামীজির কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি
তিনি আপন ভাবে মাতোয়ারা হয়ে যেমন কথা বলতে বলতে চলেছেন তেমনি চলেছেন। তো হঠাৎ কয়েকটা মেয়ে স্বামীজির দিকে তাকিয়ে খিলখিল খিলখিল করে হেসে উঠল। তার স্বামীজিকে ডাকছে। এরা সবাই তাহলে সিঁটিয়ে গেছেন। ছি 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 ছি, কি হচ্ছে কি এখানে? চমক ভেঙে স্বামীজি খানিকক্ষণ তাকিয়ে রইলেন তাদের দিকে। তো এই দলের একজন তার কাছে গিয়ে বলল, স্বামীজি চলুন আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। স্বামীজি ঘাড় নাড়লেন, না। তারপর এগিয়ে গেলেন সেই মেয়েগুলোর দিকে, সামনে গিয়ে দাঁড়ালেন। মেয়েগুলোর মধ্যে কে তাকে প্রলুব্ধ করতে পারে হাবে ভাবে তার যেন প্রতিযোগিতা করছে। স্বামীজির চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি আপন মনে বললেন, মা, মা, দুর্ভাগা মায়েরা আমার, নিজেদের দেবত্বকে এইভাবে বলি দিয়েছ। মেয়েরা তো তার ভাষা বুঝতে পারল না, কিন্তু চোখের জলের ভাষা তো সবাই বোঝে। তারাও কাঁদছে। একটি মেয়ে এগিয়ে এলো তার দিকে, তার আলখাল্লার প্রান্তটা ছুঁয়ে বলতে লাগলো, হামরে ডে দিওস, হামরে ডে দিওস, দেবদূত, দেবদূত। আর একটা মেয়ে দুহাত দিয়ে নিজের মুখ ঢাকলো, যেন ওই মানুষটির সামনে এসে তার পাপী মুখ দেখাতেই চায় না। তোমার গুরুর পায়ের তলে শুধুই কিরে মানিক জলে, চরণে তার লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা। রবীন্দ্রনাথের গান। স্বামী বিবেকানন্দ শুধু কি তার সত্যি সত্যি মননশীল ভক্তদের জন্যে? এরকম পাপী তাপীদের জন্য তার মনে কোনো জায়গা থাকবে না? শেষ হলো প্রণমী তোমারে, এরপর গান, গানের পর হে মহাজীবন। আমি আপনাদের সৌমিত্র বসু আছি এখন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের সৌমিত্র বসু কোন রকমেই মাস্টারি করা পছন্দ করে না, তবু তার মনে হয়েছে এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের হে মহাজীবনে সে মাঝে মাঝে এমন কোন মানুষের কথা বলবে যিনি সেই অর্থে খুব বিখ্যাত নন, যদিও তার যে কাজ তা একেবারে কখনো আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে। গতদিনে এরকম যার কথা বলেছিলাম তিনি আমার দেশের মানুষ, নোবেল পুরস্কার পেয়েছেন। আমরা কি সবাই মানুষটার কথা জানি? বেশিরভাগ ছেলে মেয়ের শৈশব বিক্রি হয়ে যাচ্ছে আধুনিক সময়ের এই বেচা কেনার হাটে। সেখান থেকে তাদের রক্ষা করবার কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এই মানুষটি। তার নাম কৈলাশ সত্যার্থী। মানুষটির জন্ম হয়েছিল 11 জানুয়ারি 1954। আমাদের পরম সৌভাগ্য, পৃথিবীর পরম সৌভাগ্য, এখনো তিনি কাজ করে চলেছেন। 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন এই মানুষটি পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে। গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে নতুন একজন মহাজীবনের কথা। আমি আপনাদের সৌমিত্র বসু। বোনের কথা 92.7 বিগ এফএম শুনছেন শরণাগত। জমিদার মশাইয়ের বিরুদ্ধে মামলা করেছে সেই জমিদারেরই এক কর্মচারী। এই ভাবা যায় সে যুগে। আর মামলাটা করেছে কেন না, তার নিজের কিছু পাওয়ার জন্য নয়। মামলার কারণ এই বাজিতপুরের জমিদার রাজকুমার মজুমদার প্রজাদের উপর অত্যাচার করেন, পীড়ন করেন। প্রজাদের পক্ষ নিয়ে মামলা করেছেন যিনি, তার নাম বিষ্ণু ভূঁইয়া। মামলা মানে যে কি তা যারা জানেন তারা জানেন। সে চলছে তো চলছেই। 20 বছর ধরে চলল সেই মামলা। আপনাদের বাড়িতে যাদের মামলায় যেতে হয়, যাদের বাড়িতে মামলা আছে, তারা জানেন যে এরকম চলে। জমিদার মশাইয়ের তো টাকা পয়সা বিষয় সম্পত্তির অভাব নেই, এই মামলা তিনি চালিয়ে যেতে পারেন, কিন্তু বিষ্ণু তো আর পারেন না, প্রজারা তো আর পারে না। অথচ অন্যায়ের কাছে মাথা নিচু করে মেনে নেওয়াটাও তার পক্ষে সম্ভব নয়।
তো তার গৃহদেবতা হচ্ছেন রুদ্রনীল। একটা বটগাছের নিচে বসে তাকে ডাকেন বিষ্ণু, আর পুজো করেন, আর বলেন যা হোক একটা উপায় করে দাও, যা হোক একটা উপায় বলে দাও, আর তো পারি না। 1 বছর ধরে চলল এই কঠোর সাধনা। তারপরে রুদ্রনীল মানে শিব স্বয়ং এসে দেখা দিলেন বিষ্ণু ভূঁইয়াকে। দৈবাদেশ পেলেন বিষ্ণু, আমি তোমার ঘরে ছেলে হয়ে আসছি, তোমার সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবে। সত্যি সত্যি একটি ছেলে হলো বিষ্ণু স্ত্রীর। আর কি আশ্চর্য কাণ্ড, ছেলে জন্মাবার পরপরই 20 বছর ধরে চলা মামলার রায় বেরোল। জমিদার মশাই হেরে গেছেন, মামলার রায় প্রজাদের পক্ষে। তার মানে তো শিবের সেই দৈববাণী সত্যি, তিনি তাহলে জয় নিয়ে এসেছেন এই ঘরে। বিষ্ণু ছেলের নাম রাখলেন জয়নাথ। কিন্তু জয়নাথের আরো 2টো নাম আছে। তার জন্ম হয়েছিল বুধবারে, তাই তার নাম হলো বুধ। আর ওই অন্নপ্রাশনের সময় একটা নাম দিতে হয়, সে নাম হলো বিনোদ। আমরা তাহলে এই ছেলেকে বিনোদ বলেই ডাকি আপাতত। বাড়ির মধ্যে, যেমন সে যুগে সব বাড়িতেই থাকে, একটা তুলসী গাছ আছে। তো বিনোদদাকে মা রোজ সেই গাছে জল দেয়, প্রণাম করে, সন্ধ্যেবেলা সেই গাছে প্রদীপ জ্বালে। ব্যাপারটা কি আছে ওই গাছে? ছোট ছেলের মন কোথা থেকে কি চিন্তা এসে ভর করে তাকে বলতে পারে। একদিন চুপি চুপি ছাদে উঠেছে সেই ছেলে, তারপর সেখান থেকে তাক করে থুথু ফেলেছে ওই তুলসী গাছটার উপর। পরক্ষণে কি একটা হয়ে গেল। সেই তুলসীর ভেতর থেকে বেরিয়ে এলেন এক মহা তেজস্বী পুরুষ, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। এই যে মানুষটি, এই মানুষটি হয়ে উঠেছিলেন হিন্দু ধর্মের একজন খুব বড় প্রবক্তা। তার উদ্যোগে স্থাপিত হয়েছিল এক সংঘ, যা এখনো পর্যন্ত আর্ত মানুষের উপকারে যে কোনো জায়গায় ছুটে চলে যায়। বলতে পারবেন মানুষটিকে? সংঘটি বা কি সংঘ? শেষ হল হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আগেই বলেছি সেই চিঠি রবীন্দ্রনাথকে নিয়ে। ছোট করে লিখতে বলেছিলাম আপনাদের অভিজ্ঞতার কথা। প্রচুর চিঠি এসেছে, প্রচুর চিঠি। তো 9 তারিখের 25শে বৈশাখের অনুষ্ঠানে তার মাত্রই 2টো পড়া হয়েছে, কিন্তু আরো অনেক চিঠি তো জমে আছে, এবং সেই চিঠিগুলো খুব ভালো, খুবই ভালো। সেই চিঠিগুলো একটু একটু পড়তে যাই। যেমন ধরা যাক, প্রথম যে চিঠিটা আজকে পড়ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন শুনি তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তখন আমার মনে এক দারুণ শিহরণ জাগে। রবীন্দ্রনাথ আমার জীবনের সুখে দুঃখে আনন্দে এবং সমস্ত অনুভূতির মধ্যে এখন বিরাজমান। তিনি আমার কাছে নিত্য পূজনীয় দেবতাদের মধ্যে অন্যতম। যখনই আমার মন কোনো কারণে ভারাক্রান্ত, তখনই আমি ওনার গান কবিতার মধ্যে ডুবে থাকি। তাই আমার কাছে রবীন্দ্রনাথ এখনো হার্দিকভাবে প্রণম্য। তাই রবি ঠাকুরের জন্মদিনে আমি তার নাম বলবো নানা ছলে, বলবো মুখের হাসি দিয়ে, বলবো চোখের জলে। বর্তমান পরিস্থিতিতে রবি ঠাকুরের গান একটা বড় আশ্রয়স্থল ভেঙে পড়া আর হার না মানা মানুষের কাছে। লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। তার বাড়ি ন্যায়লঙ্কা ঠাকুরপাড়া রোড, ভাটপাড়া। খুব চমৎকার চিঠি। সত্যি সত্যি রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের গান তো আমাদের অনেকেরই আশ্রয়, সেই কথা আপনি মনে করিয়ে দিয়েছেন। চমৎকার হয়েছে চিঠিটা। পরের চিঠি আমার রবীন্দ্রনাথ। ছোটবেলায় পাড়াতে স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নকশা অভিনয় করা হতো। ব্যঙ্গ কৌতুকের মধ্যে গুরু বাক্য নকশাটির বিষয়বস্তু হল অশিক্ষিত ভণ্ড গুরুর পাল্লায় পড়ে কিছু শিক্ষিত মানুষও নিজের চেতনা বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। অথচ এই ব্যঙ্গ কৌতুকটি খুব কম মঞ্চস্থ হয়। যাই হোক, সেই বাল্য জীবনে অভিনয় করে বড়দের কাছ থেকে বাহবা পেয়েছিলাম,
পরে প্রাপ্তবয়স্ক হয়ে চাকুরি জীবনে বিভিন্ন মঞ্চে নাটকটি কয়েকজন মিলে উপস্থাপন করে প্রশংসিত হয়েছি। বিশেষ করে উল্লেখযোগ্য হল স্বনামধন্য নাট্যজগতের উজ্জ্বল ব্যক্তিত্ব উৎপল দত্ত, যিনি বেশ কিছু বছর আমাদের বাড়ির নিচে ভাড়া নিয়েছিলেন। তিনি আমাকে আলাদা ডেকে শুভেচ্ছা এবং সাধুবাদ জানিয়েছিলেন। এই প্রসঙ্গে জানাতে চাই যে কলকাতা দূরদর্শন কেন্দ্রে এবং রাজ্য সরকারের আয়োজনে ওই কৌতুক নকশা এবং আরো কিছু মঞ্চস্থ করে কিছু অর্থপ্রাপ্তিও হয়েছিল। সেই জন্য আমি মনে করি বাণিজ্যিক দিক থেকেও এই বিশ্ববিখ্যাত মানুষটি সফল। বহু মানুষ দেশ বিদেশে বাঙালি অবাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি থেকে প্রচুর উপার্জন করে চলেছেন। জীবনের সব দিক এই মহান বহুমুখী প্রতিভার সৃষ্টিতে পাওয়া যায়। স্বনামধন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে উনি শুধু গীতাঞ্জলি লিখে নোবেল জয়ী হয়েছিলেন, কিন্তু আরো কিছু বিষয়ে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। আমাদের দেশে অনেক মনীষী জন্মেছেন, কিন্তু আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর মর্তে ঈশ্বর। নমস্কার, অনির্বিত রক্ষিত, টালিগঞ্জ। চমৎকার চিঠি, খুব সুন্দর একটি চিঠি, এবং রবীন্দ্রনাথের সঙ্গে এই সংযোগটা তার কিরকম তার একটা চেহারাও জানতে পারা গেল। তাহলে চিঠিপত্র আজকের মতো এখানেই শেষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তার আগে গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরের সময়। তো দূরে দূরে তো অনেক ঘোরা হলো। আপনাদের কারুর কারুর চিঠিতে একটু মন কেমনের সুর শুনতে পাচ্ছিলাম। কাজেই শ্রীলঙ্কা থেকে শরণাগতের প্রত্যাবর্তন। কিন্তু যাওয়া যায় কোথায়? বাইরে থেকে ফিরে এসে দুদিন হাত পা ছড়িয়ে বসবার ভাগ্য তো আপনাদের সৌমিত্র বসুর নেই। তাকে তো আবার ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়তে হবে। চলুন নতুন কোন জায়গায়, কাছাকাছি কোনো একটা কালীক্ষেত্রে ঘুরে আসি। কলকাতার কাছেই, না কোন রেল স্টেশন নেই, গাড়ি করে যেতে হবে। ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাবেন রামপাড়া। সেখানে আছে এক বিখ্যাত কালী মন্দির। চলুন যাওয়া যাক। পাড়ায় চলে এসেছি আমরা, শরণাগতের দল 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো আমাকে লাগবে না, রামপাড়ায় গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, বলে দেবে রামপাড়া কালীবাড়ি কোথায়। এ হলো সিদ্ধেশ্বরী কালীবাড়ি। মানে সিদ্ধেশ্বর তো হলেন শিব ঠাকুর, তার স্ত্রী রূপ হচ্ছেন সিদ্ধেশ্বরী কালী। এখানকার খুব সম্পন্ন পরিবার, নন্দীরা এই মন্দির তৈরি করেছেন। কত পুরনো হবে এই মন্দির? খুব হিসেব কষে অঙ্ক করে মোটের ওপর একটা আন্দাজ করা যায় এই মন্দির কমসে কম 300 থেকে 450 বছরের পুরনো। মানে এটা হলো মন্দিরের বয়স। মূর্তি যেটি আছে, কাঠের মূর্তি, তার বয়স 500 বছর তো হবেই। এই মন্দির প্রতিষ্ঠা হবার বেশ অনেকদিন আগে দেবী স্বপ্নে দেখা দিয়েছিলেন নন্দীদের পূর্বপুরুষকে। তিনি এইখানে প্রতিষ্ঠিত হতে চান, তাই হলো দেবীকে প্রতিষ্ঠা করা হলো। এই যে মা কালীর মূর্তি, তা তো 100 বছর ধরে আছে, বিসর্জন দেওয়ার কোনো প্রশ্ন নেই। আগে একটা ছোট কুঁড়ে ঘরে এই মূর্তিকে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে আস্তে আস্তে নন্দীরা ধন সম্পদে বাড়তে থাকেন, বা বলা যেতে পারে মায়ের কৃপায় ধনদৌলত বাড়তে থাকে। মায়ের জন্য তখন খুব চমৎকার ভাবে একটি মন্দির নতুন করে গড়ে দেওয়া হলো। মন্দির তো নিশ্চয়ই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের, তার আগে একটু বলি ইতিহাসের কথা। মন্দিরটা প্রথম তৈরি করিয়েছিলেন মধুসূদন নন্দীর 14 পূর্বপুরুষ। তারপরে ওই যে বলছিলাম নতুন মন্দির গড়ে মাকে সেখানে প্রতিষ্ঠা করলেন তার ছেলে ফকিরচাঁদ নন্দী। সেদিক থেকে দেখতে গেলে এই কালীবাড়ির আসল মালিক এই নন্দীরা, যদিও এখন সেটা গোটা গ্রামের গর্বের জায়গা হয়ে গেছে। এই যে সিদ্ধেশ্বরী কালী মন্দির, তো শিব ঠাকুর তো এই কালী মন্দিরে থাকবেনই। এখানে আছেন দেব পঞ্চানন। তাদের যে রূপ সেটা কিন্তু বেশ অন্যরকম। যথাসময়ে সে কথা শোনাবো আপনাদের। তার আগে যেটা বলবার, খুব জাগ্রত দেবী বলে খ্যাতি আছে এই সিদ্ধেশ্বরীর।
এখানে নিত্য পূজা হয়, রোজ রোজ পূজা হয়, এবং সেই সঙ্গে অন্য অন্য যা কিছু বাঙালির পূজা সেসব কিছু হয়। যেমন ধরুন, মন্দিরের মধ্যে একটা রথ দেখতে পাবেন। রথের দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই রথে চড়ে থাকেন। কালী পুজো, দুর্গাপুজো সব মহা ধুমধাম করে হয়ে থাকে। আর একটা খুব মজার ব্যাপার আছে এখানে, জানেন, পুজোর দায়িত্ব নন্দীদের, কিন্তু মন্দির এলাকার মধ্যেই কোন কোন পরিবার বাস করেন, মানে নন্দীরাই তাদের নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। কেন বলুন তো? নন্দী পরিবারে যদি কেউ মারা যান তাহলে তো সবাইকার অসৌচ হয়ে যাবে, তখন যাতে পুজো চালু থাকতে পারে তার জন্যই এই ব্যবস্থা। কিন্তু না না না, কথায় 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 ঘড়ির কথাটা ভুলে গিয়েছিলাম। ওই দেখুন, প্রায় 7টা বাজে। এবার তাহলে বিদায় নিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। আর আমার ফেসবুকের যে ঠিকানা সেটা হচ্ছে শরণা।